এবং মুহূর্ত এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনের মতোই আমাদের আজকের অনুষ্ঠানও শুরু হচ্ছে সঙ্গীতের মধ্যে দিয়ে, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন শ্রীমতী দীপান্বিতা মালাকা। আমি শ্রীমতী মালাকাকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে। প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহে আয়োজিত যে ক্লাসটি শুরু হচ্ছে তাতে আমি গান করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার, হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণার, যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি করুণা করুণার, তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমাতে নমস্কার, তোমারে নমস্কার। ধন্যবাদ। আমরা শ্রীমতী দীপান্বিতা মালাকারের কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। আমাদের আজকের এই পাঠের যে অংশে আমরা রয়েছি সেটি হচ্ছে দ্য ফুলনেস অফ যোগা ইন কন্ডিশন। এটি হলো এই যে গ্রন্থখানি, তার সেকশন 2 আর কি, সেকেন্ড সেকশন। সেখানে যে প্রবন্ধরাজি আছে তার ভেতরে এই প্রবন্ধটি রয়েছে, দি ফুলনেস অফ যোগা ইন কন্ডিশন। এটি হচ্ছে সেকেন্ড সেকশনে, যার শিরোনাম অন যোগা। সেখানে তার একেবারে সেভেন্থ প্রবন্ধ এটি। সম্ভবত 1913 সালে লেখা হয়েছিল এই প্রবন্ধ। 4টি প্রবন্ধ একসঙ্গে লেখা ছিল একটি নোট বইতে শ্রী অরবিন্দের। এই 4টি প্রবন্ধের প্রথমটি দি এভলিউশনারি এম ইন যোগা, দ্বিতীয়টি দ্য ফুলনেস অফ যোগা ইন কন্ডিশন, তৃতীয়টি নেচার এবং চতুর্থটি মায়া। তো প্রথম এটি যখন প্রকাশিত হয় সেটি হচ্ছে 1981 সালে শ্রী অরবিন্দ আর্কাইভস অ্যান্ড রিসার্চ সাইটে এর একটা ড্রাফট
পাবলিশড হয়েছিল। সেটি আর্কাইভস এন্ড রিসার্চে এটি প্রথম সম্পূর্ণ প্রবন্ধটি বেরোয়। আর প্রথম যে ড্রাফটটি সেইটি প্রকাশিত হয়েছিল আওয়ার অফ গড 1959 এডিশনে, অর্থাৎ ফার্স্ট এডিশন। সেটি ছিল ফার্স্ট পার্ট অফ সেকশন 5, দি ওয়েভ অফ যোগা, তাইতে। পরবর্তীকালে এটি ইনক্লুডেড হয় বর্তমানে আমরা যেভাবে পড়ছি, অর্থাৎ সেকশন 2 অন যোগা, তাইতে। তো প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষত মা শ্রী অরবিন্দের যোগের অনেকগুলো বিষয় বুঝে নিতে আমাদের খুব সহায়তা করে। আমরা আজকে দ্বিতীয় দিন একেবারে প্রথম যে কথাগুলি বলেছেন যদি একবার আমরা একটু মনে করার চেষ্টা করি, সেখানে প্রথমেই শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের ভেতরকার যে মানসিক স্থিতি আছে তাকে অতিক্রম করে দিব্য স্থিতিতে উপনীত হওয়া, এইটি হচ্ছে যোগের একেবারে প্রাথমিক লক্ষ্য, বা আমাদের যা করতে হবে। আমাদের মানসিক স্থিতিকে অতিক্রম করে দিব্য স্থিতিতে পৌঁছতে হবে। কিন্তু যদি আমরা এটি করতে চাই তাহলে প্রথম শর্ত হচ্ছে যে ভগবানকে পেতে হবে। কেন ভগবানকে পেতে হবে? তবেই মানসিক স্থিতিকে অতিক্রম করে দিব্য স্থিতিতে পৌঁছব। তার জন্য তিনটি কারণ খুব স্পষ্টভাবে শ্রী অরবিন্দ আমাদের বলছেন। প্রথমে বলছেন যে আমাদের সত্তার দুটি দিক, সেই দুটি দিকের মধ্যে নিম্নতর দিকটি হচ্ছে আমাদের মানসী অহং। এটি হল সত্তার যেন একটা নিম্নতর অসংশুদ্ধ শর্ত, মানে যে শর্তের উপরে ভিত্তি করে আমাদের মানসী অহং দাঁড়িয়ে রয়েছে, সেটি হলো আমাদের সত্তার নিম্নতর অংশের এই অসংশুদ্ধ শর্ত। আর দ্বিতীয় হচ্ছে ভগবান হলেন আমাদের সত্তার সংশুদ্ধ উচ্চতর শর্ত। তাহলে নিম্নতর যে শর্ত যার উপরে আমাদের এই সত্তা দাঁড়িয়ে রয়েছেন, সেটি হচ্ছেন যে আমাদের মানসী অহং, আর উচ্চতর স্তরে রয়েছেন আমাদের সত্তার সংশুদ্ধ উচ্চতর সত্য হিসেবে ভগবান। তো যেহেতু এই দুরকম উপাদানের দ্বারাই আমাদের সত্তার নির্মাণ, সেই জন্যে এই দুরকম উপাদানকেই আমাদের নিয়ে চলতে হবে। সেই জন্যে মানসিক স্থিতিকে অতিক্রম করে সত্তার উচ্চতর অংশের যে স্থিতি, সেইখানে পৌঁছানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়, ভগবান হচ্ছেন আমাদের ভেতরে যে অতিচেতন প্রকৃতি আছে, সুপার নেচার, তাকে ধরে রয়েছেন। আমাদের ভেতরে প্রত্যেকের মধ্যে অতিচেতন প্রকৃতি রয়েছেন, তাকে ধারণ করে আছেন ভগবান। সুতরাং ভগবান possesses, ভগবান যেন আমাদের ভেতরে সেই অতিচেতন প্রকৃতির অধিকারী, তাঁরই যেন সেইটি নিয়ে তিনি আমাদের ভেতরে আছেন। সুতরাং তার অনুমতি ছাড়া আমাদের এই অতিচেতনায় উদ্ধায়ন সম্ভব নয়। তৃতীয়, বলছেন আমরা সীমিত। তো যা সীমিত, আর ভগবান হচ্ছেন কি অসীম। তো যা সীমিত তা যদি অসীম হতে চায়, তাহলে তার অপরিহার্য শর্ত কি? না, এই সীমিত সত্তা অসীম হবে কেন? তার কারণ বাইরের দিক থেকে সে সীমিত হলেও
তার ভেতরে একটা অসীমা রয়েছে, সেইটি ভেতরে রয়েছে এবং তা যেন লুকোনো আছে, সংবৃত। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমি আমার অন্তরস্থ এবং সংবৃত আপন অসীমাকে বুঝতে পারছি, এবং যতক্ষণ পর্যন্ত না আমি একমাত্র তার প্রতি তার দ্বারাই আকৃষ্ট হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার মানসিক স্থিতিকে অতিক্রম করে দিব্য স্থিতিতে উপনীত হওয়া যাবে না, সম্ভব না। তো তাহলে এই তিনটে শর্ত শ্রী অরবিন্দ বললেন যে মানসিক স্থিতিকে অতিক্রম করে দিব্য স্থিতিকে পৌঁছানোর জন্য প্রয়োজন। তারপরে বলছেন আমাদের এই যে সত্তা, মানসিক সত্তা, সেটা একটি প্রতীকী সত্তা, সিম্বল বিইং। এই সিম্বল বিইং, প্রতীকী সত্তা, তার ভেতরে যে রিয়েল বিইং রয়েছেন, মূলগত সত্তা রয়েছেন, তাকে যদি না অন্তত এক ঝলকও দেখেন, অর্থাৎ প্রতীকী সত্তা অন্তঃস্থিত সত্তাকে অন্তত এক ঝলক দেখবেন, শুধু দেখা নয়, এক ঝলক দেখবেন, তাকে ভালোবাসবে এবং তাকে অনুসরণ করবে। এইটা যদি না করতে পারে তাহলে কোনোভাবেই আপন শক্তিতে নিজের বাহ্য প্রকৃতির সীমাকে সে অতিক্রম করতে পারবে না। অর্থাৎ আমাদের এই যে সত্তা, সেটি একটি প্রতীকী সত্তা, তার ভেতরে মূলগত সত্তা রয়েছেন, কিন্তু এই প্রতীকী সত্তা যেহেতু বাইরের দিকেই তার সমস্ত অভিনিবেশ রয়েছে, সেই জন্য সে অন্তরস্থ সত্তাকে, মূলগত সত্তাকে দেখতে পাচ্ছে না। যদি সে কোনো এক সময় দেখে, ভালোবাসে এবং অনুসরণ করে, তবেই সে নিজের শক্তিতে নিজের বাহ্য প্রকৃতির সীমাকে অতিক্রম করতে পারবে। এই যে সৃষ্টি, এই সৃষ্টি কি রকম? শ্রী অরবিন্দ বললেন এটি হচ্ছে সুনির্দিষ্ট একটা হয়ে ওঠা, বিকামিং। এবং যে প্রতীক সে হয়ে উঠল, তার কতগুলো নেচার আছে, প্রকৃতি আছে। সেই প্রকৃতির বৈশিষ্ট্যের সীমায় সে নিজেকে ধরে রাখল। অর্থাৎ ভগবান নিজেই তো এই সৃষ্টির ভেতর দিয়ে পরিপ্রকাশিত হলেন। ভগবান যখন পরিপ্রকাশিত হলেন, তখন প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে ভগবানের ভেতরে একটা অসীম বিরাটত্ব রয়েছে, কিন্তু তার পরিপ্রকাশ ঘটছে একটা সুনির্দিষ্টতার ভেতর দিয়ে, হয়ে ওঠা। এই যে সুনির্দিষ্ট হয়ে ওঠা এবং যে প্রতীক সে হয়ে উঠল, তার প্রকৃতির বৈশিষ্ট্যের সীমাতে নিজেকে ধরে রাখল। প্রতীকী প্রকৃতির সীমা থেকে যদি সে মুক্ত হতে চায়, একবার যখন সে প্রতীকী প্রকৃতির সীমার মধ্যে প্রবেশ করে স্বতন্ত্র সত্তা হয়ে গেছে, তারপরে সে তারপরে তার যদি ইচ্ছে হয় যে সে মুক্ত হবে এখান থেকে, তাহলে কিভাবে সে মুক্ত হতে পারে? শুধুমাত্র ভগবানের স্পর্শ। কার স্পর্শ? যিনি সব হয়েছেন এবং সব হয়ে ওঠাকে ছাড়িয়েও যিনি আছেন, যিনি সব আবার সবকে ছাড়িয়েও যিনি আছেন, তার স্পর্শ। সেটি হচ্ছেন, তবেই আর কি নিজের বৈশিষ্ট্যের সীমাকে অতিক্রম করতে পারা যাবে। সুতরাং প্রতীকী সত্তাকে তার মূলগত অন্তঃস্থিত মূলগত সত্তাকে দেখতে হবে, ভালোবাসতে হবে এবং অনুসরণ করতে হবে, তবেই নিজের বাহ্য প্রকৃতির সীমা অতিক্রম করে যাওয়া যাবে। তার কারণ বাহ্য প্রকৃতির মধ্যে দিয়ে তো ভগবানই প্রকাশিত হচ্ছেন, কিন্তু ভগবান প্রকাশিত হতে গেলে যে প্রতীকের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন, তার যে চারিত্র্য, তার যে বৈশিষ্ট্য,
সেগুলোকে নিজের উপর নিয়ে নিতে হয়েছে। এইবারে সেই অস্তিত্ব যদি নিজে একেবারে দিব্যত্বে চলে যেতে চায়, তাহলে তাকে এই প্রতীকী প্রকৃতির সীমা থেকে মুক্ত হতে হবে। এবং কিভাবে হতে পারবেন? না, যিনি সব হয়েছেন এবং সব হয়েও ছাড়িয়ে রয়েছেন সর্বত্র, তাকে স্পর্শ করতে হবে। ভগবান কি রকম? আমরা একদিন পড়েছিলাম, ভগবান হচ্ছেন তিনি যিনি সব এবং একই সঙ্গে সব ছাড়িয়েও। অতএব ভগবানের জ্ঞান, তাকে ভালোবাসা এবং তাকে পাওয়া, এই তিনটি হচ্ছে আমাদের মুক্ত করতে পারে। তিনি পরাৎপর, ট্রান্সেন্ডেন্ট। তিনি একমাত্র আমাদের নিজেদের অতিক্রম করার সক্ষমতা প্রদান করতে পারেন। তিনি সর্বব্যাপী। যেমন একদিকে তিনি সবকিছুকে ছাড়িয়ে দিতে পারেন, তেমনি আরেকদিকে সমস্ত কিছুকে পরিব্যাপ্ত হয়েও তিনি রয়েছেন। তো যিনি সর্বব্যাপী, তিনি আমাদের কিভাবে সহায়তা করেন? না, আমাদের এই যে সীমায়িত সুনির্দিষ্টতা থেকে প্রসারণে সক্ষম করে তুলতে পারেন। তো একজন, বা বলা যেতে পারে ভগবানের একটি দিক, আমাদের নিজেদের অতিক্রমণের সক্ষমতা দান করছেন। সেটি কোন দিক? সেটি ভগবানের পরাৎপরের দিক। আর যেটি ভগবানের সর্বব্যাপী দিক, সর্বব্যাপিত্ব তার যে, সেটি কি করতে পারে? তিনি কি করেন? না, আমাদের যে সীমায়িত সুনির্দিষ্টতা, সেখান থেকে প্রসারণে সক্ষম করে তুলতে পারে। তিনি আমাদের অনেকটা প্রসারিত করে দিতে পারেন। আরেকটা জিনিস আমরা পড়েছিলাম আগের দিন, সেটি হচ্ছে ধর্ম, ডেফিনিশন অফ রিলিজন, ধর্মের সংজ্ঞা। কিরকম সংজ্ঞা? শ্রীঅরবিন্দ বলছেন, religion is a personal and intimate thing of temper and spirit and life. ধর্ম কি? ব্যক্তিগত এবং একান্তভাবেই আমার, একদম একান্ত, ইন্টিমেট। কি? আমার মেজাজ মানে মনোভাব এবং আমার আন্তঃপ্রেরণা, তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের সঙ্গে আমার ভাবনা চিন্তা, আমার আন্তঃপ্রেরণা এবং আমার জীবনের সঙ্গে ঘনিষ্ঠ। এবং ধর্মের এইটি হচ্ছে একটি দিক। ধর্ম একদিকে ব্যক্তিগত এবং একান্ত দিক একজনের, যা তার টেম্পার অ্যান্ড স্পিরিট অ্যান্ড লাইফ, যা তার মনোভাব, তার আন্তঃপ্রেরণা এবং তার জীবন, এই তিনটেকে যেন তিনি একেবারে, যেন ধর্ম একেবারে ঘনিষ্ঠভাবে ধরে রাখে। এই যে রিলিজন, যেটি পার্সোনাল ইন্টিমেট থিং, কি করে এইভাবে ধরে রেখে? না, মানুষের চেতনাকে আকৃষ্ট করে। কিরকম ভাবে? প্যাশনেটলি অ্যান্ড অবজর্ভিংলি। একটা অসম্ভব ভেতরের যেন প্যাশন রয়েছে তার সাহায্যে, এবং অ্যাবজর্বিংলি সমস্ত মনোযোগ দিয়ে দিয়েছেন। কোথায়? টু হিজ ওন ভিশন অফ দ্য সুপ্রিম। অর্থাৎ ধর্ম তার দৃষ্টিতে যে সুপ্রিম, পরমকে নিজের দৃষ্টিতে দেখছেন, সেইটি কিরকম ভাবে দেখছেন? প্যাশনেটলি অ্যান্ড অবজর্ভিংলি, একটা আবেগ নিয়ে এবং সম্পূর্ণরূপে
ওই দেখা ছাড়া তার আর কিছুই নেই। এভাবে কাকে দেখছেন? না সুপ্রিমকে, অর্থাৎ পরমকে, ভগবানকে, অথবা his own idea of something higher than himself, অর্থাৎ অথবা তার নিজের যে ধারণা কোন বিষয় সম্পর্কে, এমন একটা বিষয় which is higher than himself, which he must follow or becomes, যেটি তিনি নিশ্চিতভাবে অনুসরণ করবেন, যাকে, অথবা যা তিনি নিজে হয়ে যাবেন। তো সুতরাং ধর্ম হচ্ছে এমন একটি একান্ত ব্যক্তিগত এবং অন্তরঙ্গ বিষয়, আমাদের মনোভাব, আমাদের আন্তঃপ্রেরণা এবং আমাদের সামগ্রিক জীবনে, যা প্রতি মুহূর্তে আবেগপ্রবণভাবে এবং একান্তভাবে মানুষকে আকর্ষণ করে। কোন দিকে? না তার নিজের দৃষ্টিতে ভগবানকে সে যেভাবে দেখেছে, অথবা তার নিজের দৃষ্টিতে এমন কিছু একটাকে সে দেখেছে যেটা তার থেকে উচ্চতর এবং যাকে সে অনুসরণ করতে চাইছে। এই রকমের যে একান্ত অন্তরঙ্গ এবং ব্যক্তিগত টেম্পারেন্ট স্পিরিট, অর্থাৎ মনোভাবগত এবং আন্তঃপ্রেরণাগত একেবারে একান্ততা, সেইটি যখন মানুষের সমস্ত অভিনিবেশকে ভীষণ আবেগ এর সাহায্যে একেবারে একান্তভাবে তার নিজের দৃষ্টিতে পরমের যে চেহারা তার দিকে আকৃষ্ট করে, অথবা তার থেকে উচ্চতর কোনো তত্ত্বের দিকে আকৃষ্ট করে, তাই হচ্ছে রিলিজিয়ন। এই পর্যন্ত আমরা মোটামুটি গতদিন পড়েছিলাম। আজকে প্রথমেই একটি বাক্য শ্রবীন্দ্র বলছেন, নেচার does not propose to man to walk out a higher mental, moral and physical variation, type in the mold of the present human being, the symbol we are. It proposes to break that general type altogether in order to advance to a new symbol being, which shall be supernatural to present man, as present man is to the animal below him. শ্রবীন্দ্রের খুবই ক্যারেক্টারিস্টিক দীর্ঘ বাক্য এটি। এখানে বলছেন যে মহাপ্রকৃতি কিন্তু এমন একটা প্রস্তাব মানুষের কাছে কখনোই আনেননি যে মানুষকে নিজেকেই, নিজের ভেতর থেকেই একটা উচ্চতর মন, নীতি এবং শরীরী বৈচিত্র্যের মধ্যে দিয়ে নিজেকেই যেন উচ্চতর মনের একটা স্তরে গিয়ে পৌঁছতে হবে। এরকম কোনো একটা কিছু এর ভেতরে কি বলে, এরকম কোনো একটা কিছু যেন প্রকৃতির মধ্যে রয়েছে। প্রকৃতি, মানুষ যে নিজেই একটা উচ্চতর মন চেতনার অধিকারী হবে, একটা উচ্চতর নীতিগত বোধের অধিকারী হবে, একটা উচ্চতর শরীরী
উন্নততর শরীরী অবয়বের অধিকারী হবে, এটা নেচার ডাজ নট প্রপোজ। প্রকৃতি এর সপক্ষে নয়। তাহলে কিরকম? It proposes to break that general type altogether in order to advance to a new symbol being which shall be supernatural to present man as present man is to the animal below them. বললেন যে এই যে প্রকৃতি মানুষকে এমন ভাবে তৈরি করেনি যাতে সে নিজে থেকেই উচ্চতর মন, নীতি এবং শরীরী বিভঙ্গের মধ্যে দিয়ে একটা নতুন কিছুর সূচনা ঘটায়। তাহলে কি প্রকৃতির ভেতরকার উদ্দেশ্যটা কি? না, এই যে একটা জেনারেল টাইপ, সাধারণ একটা গঠন, তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে নতুন একটা প্রতীকী সত্তাকে জাগিয়ে তোলা। বলেন, which shall be supramental to present man as present man is to the animal below them. মানুষের পজিশন কি হবে? না, মানুষ সুপারন্যাচুরাল বলছেন এখানে যে এই যে it proposes to break that general type altogether, আমাদের যে নির্দিষ্ট গঠন সেটিকে সম্পূর্ণ ভেঙে দিতে হবে। কেন? না, নতুন একটা প্রতীক তৈরি করার দিকে আমাদের অগ্রগামী করে তুলবে বলে। তো এই যে নতুন একটা প্রতীক, এটি কিরকম হবে? এটি হবে সুপারন্যাচুরাল, অর্থাৎ এটি হবে অতি প্রাকৃত কিছু একটা। তার কাছে যে মানব জাতি বর্তমানে রয়েছে, তো বলছেন যে ঠিক তার নিচের যে স্তর ছিল সেখান থেকে যেমন এভলিউশনে উঠে এসেছে সেই রকম, অর্থাৎ একটা যে উচ্চতর মন, নীতি এবং শরীরী অবয়বের ভেতর দিয়ে একটা উচ্চতর সত্তার আবির্ভাব ঘটবে, সেইটে একটা নতুন প্রতীক হবে। আমরা এতদিন যেমন মানুষই অস্তিত্বের একটা প্রতীক ছিলুম, তো সেইখানে যেতে গেলে যেন এরকম একটা ব্যাপার হয়েছে যে সাধারণ যে টাইপ তাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে তাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে হবে, তবেই নতুন সিম্বল বিইং যা সুপারন্যাচুরাল টু প্রেজেন্ট ম্যান। এখনকার মানুষের কাছে অতি চেতনা ঋদ্ধ, যেমন এখনকার পশুদের কাছে মানুষ অতি চেতনা ঋদ্ধ, ঠিক সেই রকম। It is doubtful whether in the pure human mold nature can go much further than she has done at present. যথেষ্টই সন্দেহ আছে। কিসের? না, পিওর হিউম্যান মোল্ড, শুদ্ধ মানুষী রূপের ভেতরে প্রকৃতি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, যতটা
যতটা প্রকৃতি এগোতে পেরেছে তার থেকে অনেকটা, but it is doubtful whether in the pure human mold, শুদ্ধ মানুষী সত্তার ভেতর দিয়ে প্রকৃতি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, এখন যত দূরে দিয়ে গিয়েছে তার থেকেও বেশি, সেইটি ঘটবে কি না সেই বিষয়টি ডাউটফুল, সন্দেহজনক। That she can, for instance, কি সে করতে পারে, কি মহাপ্রকৃতি করতে পারেন, that she can, for instance, produce a higher mental type than Newton, Shakespeare, Caesar, or Napoleon. সবই তো ভগবানের সৃষ্টি, সুতরাং হায়ার মেন্টাল টাইপ দেন নিউটন, শেক্সপিয়ার, সিজার ও নেপোলিয়ন, এদের থেকে উচ্চতর চেতনারিদ্ধ সত্তা, সেটা যেমন সে তৈরি করতে পারে। আরেকটা করতে পারে, a higher moral type than Buddha, Christ or Saint Francis, অর্থাৎ বুদ্ধদেব, যীশুখ্রিস্ট এবং সেন্ট ফ্রান্সিস তাদের থেকেও উচ্চতর একটা ভাবে নিজেদের পরিপ্রকাশ। কিংবা তাহলে এটি হলো যে দ্বিতীয়, এইবারে বলছেন that she can, for instance, produce a higher mental type than Newton, Shakespeare, Caesar or Napoleon, a higher moral type than Buddha, Christ or Saint Francis, a higher physical type than the Greek athlete, or to give modern examples, a Sando or Ramamurti. তো তাহলে এখানে দেখুন, এখানে যেটি আমরা দেখছি সেখানে প্রথমে বলছেন it is doubtful whether in the pure human mold nature can go much further. এই যে মানুষী অবয়ব, তার ভেতর দিয়ে প্রকৃতি খুব একটা বেশি দূর এগোতে পারবে না। Pure human mold nature can go much further than she has done at present. যদি একটা উন্নততর মননঋদ্ধ সত্তা কিরকম যা, যেটিকে বলছেন, যেটি হচ্ছে একেবারে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে নিউটন, শেক্সপিয়ার, সিজার অথবা নেপোলিয়নের মতন উচ্চতর মানসিক ক্ষমতা নিয়ে যারা এসেছেন, a higher moral type than বুদ্ধদেবের থেকে, বুদ্ধ, ক্রাইস্ট ও সেন্ট ফ্রান্সিস, এদের থেকে উচ্চতর একটা মানসিক প্রকৃতি নিয়ে যারা এসেছেন, a higher physical type than the Greek athlete, অর্থাৎ ফিজিক্যাল শরীরের দিক থেকে একটা উন্নততর শরীর নিয়ে যারা এসেছেন তাদের বলছেন she may seek to bring about a better combination of mental and moral, or of moral, mental and physical energies. এরকম হতে পারে প্রকৃতির এমন একটা কম্বিনেশন তৈরি করার ইচ্ছে হলো যেটা মনন এবং নৈতিকতা, অথবা নৈতিকতা, মনন এবং শরীরী মানুষের ভেতরকার যে এনার্জি, শক্তি, এইগুলোকে মিলিয়ে মিশিয়ে তৈরি হতে পারে। বাট is she likely to produce anything
much above the level of Confucius or Socrates? বলছেন কিন্তু এটা কি ঠিক যে যদি তার মনে হতো, মহাপ্রকৃতির মনে হতো যে anything much above the level of Confucius or Socrates তারা তৈরি করে দেবেন, তাহলে এটাও আরো বেশি সম্ভাবনা এবং মনে হয় সত্যি যে নিউটন চাইতেন এই সাধারণের মতো হয়ে যেতে এবং একটা উচ্চতর চেতনাবিদ্ধতা নিয়ে এবং তার ভেতরে যেন একটা কম্বিনেশন কিছু থাকবে। তো এইরকম একজন কোন বিষয়কে যেন মহাপ্রকৃতি তৈরি করতে পারেন। রবীন্দ্র বলছেন neither need we believe that, বলেছেন neither need we believe that, এটিকে আমাদের অভ্রান্ত বলে ধরে নেওয়ার প্রয়োজন নেই, কারণ নেই। এমনকি even here, এমনকি যে তাই হয়, প্রকৃতির যে অবজেক্ট, লক্ষ্য, সেটিকে is to bring all men to the same level, সমস্ত মানুষকে একই জায়গায় নিয়ে আসা। এটি কখনোই প্রকৃতির লক্ষ্য হতে পারে না, এরকম বিশ্বাস করবার কোনো কারণ নেই। এমনকি এই অবস্থাতেও যে মহাপ্রকৃতির উদ্দেশ্য হচ্ছে সকল মানুষকে একটা অভিন্ন স্তরে নিয়ে চলে আসা। তো এইটি করতে গেলে কি করতে হবে না, নামাতে হবে, অর্থাৎ ক্রমশ ক্রমশ তাদের ডোয়ার্ফ করে দিতে হবে। বলছেন nothing in nature is free from inequalities except the forms that are the lowest and the best developed. বলছেন প্রকৃতিতে, মহাপ্রকৃতিতে এমন কিছুই নেই যা সমস্ত রকমের অসাম্যের থেকে সম্পূর্ণ মুক্ত, এবং the forms that are the lowest and least developed, এইসব যে রূপের প্রকাশ, the higher the effort accomplished, the more richly endowed the organism of the species, the greater the chances of inequality. তাহলে প্রথমে বলা হলো যে এমন কথা বিশ্বাস করবার কারণ নেই, এমনকি এখনো যে objective is to bring all men to the same level, সকল মানুষকে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত তাদের উচ্চতাকে কমিয়ে আনতে বলা হলো, কারণ এটাই একমাত্র একেবারে লেভেল প্লেইং ফিল্ড এই বিষয়টাকে তৈরি করে দেবে। প্রকৃতিতে এমন কিছুই নেই যা অসাম্য থেকে অসাম্যে না পৌঁছতে পারার জন্য একটা অস্বস্তি অনুভব করে, আর এর ফলে কি হয়েছে না, একটা অসাম্য দুটো মানে ইনইকুয়ালিটি রয়েছে, এইরকম দুটো দলের ভেতরে একটা টাই, একটা যোগাযোগ তৈরি হয়েছে। বলছেন
the higher the effort accomplished and more richly endowed the organism of the species, the greater the chances of inequality. বলছেন যত প্রয়াসের দিক থেকে আমরা উন্নত হব, যত যে বিশেষ দেহগত অস্তিত্বের মধ্যে দিয়ে তার প্রকাশ, সেটি richly endowed of the species, সেটি যেন প্রভূত পরিমাণে এসে সেই স্পিসিসকে বাঁচিয়ে রেখেছে। The greater the chances of inequality, তার ভেতরে অসাম্যের সম্ভাবনা অনেক বেশি। In so high and developed a natural movement as man, equality of individual opportunity is conceivable. Equality of natural powers and accomplishment is a chimera. Nor will the generation of powers or the increase of material make it difficult to the level of natural attainment. এই জায়গাটাতে বলছেন যদি এত উঁচু এবং এত বিকশিত একটা জাতীয় কর্মসূচি বা বলা যেতে পারে খুব স্বাভাবিক একটা স্পন্দনের ভেতর দিয়ে মানুষ, যার মধ্যে দিয়ে ইকুয়ালিটি অফ ইন্ডিভিজুয়াল অপরচুনিটি বোঝা যায়, আর কি বোঝা যায়, ইকুয়ালিটি অফ ন্যাচারাল পাওয়ার্স এবং অ্যাকমপ্লিশমেন্ট, ন্যাচারাল পাওয়ার্স এন্ড অ্যাকমপ্লিশমেন্ট, এগুলোর কোনোটাই সম্ভব নয়। Nor will the generalization of powers or the increase of material make any difference to the level of natural attainment. তো এই যে ন্যাচারাল অ্যাটেইনমেন্ট, প্রকৃতির কাছ থেকে যে পাওয়া, সেইটি যদি তার ভেতরে ইকুয়ালিটি অফ ইন্ডিভিজুয়াল অপরচুনিটি, যদি তার ভেতরে সেই বিষয়টা ভাবা যায়, তাহলে একটা অন্যরকম কিছু হতে পারে। তো এইভাবেই শ্রী অরবিন্দ দেখাচ্ছেন যে ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে যেন একটা বলা যেতে পারে যে একটা নতুন কিছু বেরিয়ে আসতে চাইছে। এবার আমরা একটা অন্য দিক থেকে শ্রী অরবিন্দ বিষয়টিকে ব্যাখ্যা করছেন। বলছেন যেমন এখানে এই যে equality of individual opportunity is conceivable, equality of natural powers and accomplishment is a chimera. অর্থাৎ যখন আমরা সাম্যের কথাটা দেখছি, কোন জায়গাতে দাঁড়িয়ে না, ব্যক্তিগত যেসব সুযোগ সুবিধে তার দিক থেকে, তখন সেখানে একটা ইকুয়ালিটি থাকছে। যদি আমরা অত্যন্ত উন্নত একটা প্রাকৃতিক অগ্রগামিতার কথা ভাবি, তাহলে উন্নত প্রাকৃতিক অগ্রগামিতার ক্ষেত্রে একটা সাম্য আমরা দেখতে পাই ব্যক্তিগত যেসব সুযোগ সুবিধে তার মধ্যে, কিন্তু প্রাকৃতিক শক্তিগুলোর ভেতরে এবং তাদের মধ্যে দিয়ে যে একটা সাম্যের
কথা ভাবা সেটা কিন্তু অবাস্তব। বলছেন এবারে generalizations of powers or the increase of material, এই যে কথা আমরা যখন ধরি, অর্থাৎ যখন একেবারে সাধারণ যে ফর্ম তার থেকে ধীরে ধীরে আমরা জটিলতর রূপের দিকে যাচ্ছি, প্রকাশের দিকে যাচ্ছি, তখন সেখানকার যে একটা জেনারেলাইজেশন অফ পাওয়ার, স্বাভাবিকভাবে প্রকৃতির একটা যে মধ্যে থেকে শক্তির যে একটা অ্যাভেলেবিলিটি, সেটাও কিন্তু লেভেল অফ ন্যাচারাল অ্যাটেইনমেন্টে, স্বাভাবিক প্রাপ্তির ভেতরে কোন রকমের পার্থক্য তৈরি করে না। এরপর বলছেন যে যত রকম আমাদের সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে ডিসকভারিজ এবং মডার্ন সায়েন্টিফিক ইনফরমেশন যত আমরা পেয়েছি, সে সমস্ত কিছুই যদি আমরা মানুষের ক্ষেত্রে ভাবি, তাহলে শরদিন্দু বলছেন অ্যারিস্টটল বা সক্রেটিসের থেকে এই যে যত রকম বৈজ্ঞানিক আবিষ্কার, তার সমস্ত ক্রেডিটও যদি তাকে দিই, তাহলে সে ওই অ্যারিস্টটল বা সক্রেটিসের মতন ওই স্তরের একজন চিন্তক। শরদিন্দু বলেছেন অ্যাকিউটার মাইন্ড আর গ্রেটার মেন্টাল ফোর্স, এই দুটোর কোনোটাই তার ভেতরে আছে যে সেটা বোঝা যাবে না। বিষয়টা হচ্ছে যে প্রকৃতি বিবর্তনের ভেতর দিয়ে চেতনার পরিপ্রকাশের উপায় হিসেবে যে সমস্ত রূপগুলোকে এই পৃথিবীতে নিয়ে এসেছে, সেই রূপগুলোর দুটো দিক। একটা দিক তার ভেতরে সেই বিশেষ সীমাকে অতিক্রম করে যাওয়ার একটা প্রেরণা রয়েছে, আবার আরেক দিকে তার কতগুলো বাধাও রয়েছে। আমরা যদি একেবারে উন্নত, এখনো পর্যন্ত যা সবচেয়ে অগ্রগামী যে প্রতীককে আমরা দেখতে পাই, সে হচ্ছে মানুষ। সুতরাং মানুষের ভেতরে যেমন একটা নিজেকে অতিক্রম করবার প্রেরণা আছে, একই সঙ্গে তার প্রকৃতির মধ্যে নিজেকে অতিক্রম করে যাওয়ার বাধা রয়েছে। তাহলে কি হবে? ভেতরের মেসেজটা কি না, প্রকৃতি চাইছেন একটা চেতনার স্তর পরিপ্রকাশের ভেতর দিয়ে যত দূর এগোলো, তারপরে সেটাকে সম্পূর্ণ ভেঙে গিয়ে নতুন আবার একটা কিছু তৈরি হওয়া। যেমন বিবর্তনের বিভিন্ন ধারায় আমরা দেখেছি। মানুষের ক্ষেত্রে শরদিন্দু বলছেন মানুষের ক্ষেত্রে এই যে একটা চেতনাগত অগ্রগামিতা, তার মধ্যে দিয়ে বিজ্ঞানের এই জয়যাত্রা, সভ্যতার এই জয়যাত্রা, এই সবকেও যদি ধরা যায়, তাহলেও যে স্তরে অ্যারিস্টটল এবং সক্রেটিস, সেই স্তরে মানুষ, এই জায়গাটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। বলছেন all the varied activities of modern philanthropy will not produce a greater moral type than Buddha or St. Francis. বলছেন যে জনহিতৈষণার কথা আমরা দেখি, তার সঙ্গে কি যে নীতিগত পরাকাষ্ঠা বুদ্ধদেব দেখিয়ে গেছেন তার তুলনা করা যায়? কোথাওই বুদ্ধদেবের সঙ্গে তার মিল হবে না। তারপরে একটি উদাহরণ দিচ্ছেন, the invention of motor car will not make up for the lost swiftness and endurance, nor gymnastics restore the physical capacity of the Negro or the American Indian. দুটি উদাহরণ। প্রথম বলছেন আমরা যখন মোটর কার নিয়ে এলুম,
তখন আমাদের মনে হলো যেন এর মধ্যে একটা ভয়ঙ্কর গতিময়তা আছে। এখন যদি আমরা এই গতিময়তার কথা দেখি, দ্রুতির কথা দেখি, তাহলে সুইটনেস অ্যান্ড এনডিওরেন্স সেটি কোনো অবস্থাতেই আগে যা ছিল, মোটর কার আসার পরে যে তার থেকে অনেক তাড়াতাড়ি এগিয়েছে তেমন কিন্তু নয়। একই রকম ভাবে জিমন্যাস্টিক্স ফিজিক্যাল ক্যাপাসিটিকে কতটা আর বাড়াবে, সেরকম ভীষণ ক্ষমতাশালী যে মানব জাতির প্রতিনিধিরা ছিল, আমেরিকান, ইন্ডিয়ান এটসেট্রা, সেই রকম তো আর হবে না। অতএব আমরা দেখি যে মহাপ্রকৃতি তার সম্ভাবনার ভেতরে যখন একেবারে হিউম্যান সিম্বল, মানুষই প্রতীক হিসেবে মানুষকে নিয়ে এলেন, এবং তার ভেতরে কতগুলো বৈশিষ্ট্যগত নির্দিষ্টতা রইল, ওই প্রকৃতির ওই প্রতীকের মধ্যেও একটা নির্দিষ্টতা রইল, এবং recognized by her in her strivings, মহাপ্রকৃতি তার নিজের যে ভয়ঙ্কর সংগ্রামের ভেতর দিয়ে এগোনো, তাতে সেগুলোকেও যেন ওই সিম্বলের ভেতর দিয়ে তিনি প্রকাশ করলেন। তো তাহলে এই জায়গাটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। প্রকৃতি যখন একটি সর্বাগ্রগামী অস্তিত্বের সূচনা ঘটান, তখন তাকে ভেঙে ফেলে আবার তাকে অতিক্রম করে যাওয়ার ব্যাপারটা থাকে, তার মধ্যেই নয়। It is still a question whether in these limits the chief preoccupation of nature is the exhaustion of the possibilities of human symbol. It is still a question, এখনো পর্যন্ত এই প্রশ্ন রয়েছে কি, এই যে সীমা, মানসিক পরিপ্রকাশের যে সীমা হচ্ছে মহাপ্রকৃতির সব থেকে প্রধান কাজ, সেটি কি? এক্সহশন অফ দ্য পসিবিলিটিজ অফ হিউম্যান সিম্বল। মানসিক প্রতীকের ভেতরের যত রকম সম্ভাবনা আছে সেগুলো সব যাতে চলে যায়। That is rather man's preoccupation, and therefore the direction she takes when human intellect interferes with a normal progression. এটি একেবারেই মানুষের নিজস্ব প্রিঅকুপেশন কাজ। ফলে তার যে অভিমুখ, যেটি নির্ধারিত হয় কিসের দ্বারা? মানসিক বুদ্ধিমত্তার দ্বারা, সেটি যেন মহাপ্রকৃতির যে স্বাভাবিক অগ্রগামিতা তাতে ইন্টারফেয়ার করে। Left to herself and even utilizing human interferences, she seems bent, rather breaking the mold. Left to herself and even utilizing human interferences, যখন মহাপ্রকৃতির কথা, তিনি যখন মানসিক ইন্টারফারেন্স গুলোর সঙ্গে গুলোকে দেখছেন, যেন তিনি সিন্স বেন্ট, তার ভেতরে এই ঝোঁকটাই দেখা যাচ্ছে। কিসের ঝোঁক? না ওই মোল্ড, ওই ছাঁচটিকে ভেঙে ফেলার থেকে তাকে পারফেক্ট করে নেওয়া, তাকে সংশুদ্ধ করে নেওয়া। কি অবস্থায়? Only indeed in a more advanced individuals and more daring movements, and with due regard to the safety of the general human type, but this is always her method. When she wishes to advance
to a fresh symbol without destroying the anterior species. বলছেন যে মহাপ্রকৃতি যদি তার উপরেই সবটা ছেড়ে দেওয়া যায়, তাহলে তিনি কি করছেন না, ভেঙে ফেলার থেকেও একে পারফেকশনের দিকে নিয়ে যাওয়া। অবশ্যই সবার জন্য নয়, যারা তাদের মধ্যে মোর অ্যাডভান্স তাদের দিয়ে, যেমন সমগ্র মানব জাতির ভেতরে রাজা অশ্বপতি এবং তার অত্যন্ত সাহসী সমস্ত অগ্রগামিতা। তো এইভাবে তিনি বলছেন উইদাউট ডিস্ট্রয়িং অ্যান্টিরিয়র স্পিসিস, নতুন স্পিসিস তৈরি করা যায়। The more civilized man becomes, the more she plagues him with more abnormalities. অর্থাৎ যত মানুষ অগ্রগামী হতে লাগলো, the more civilized man, সভ্য মানুষ যত ধ্বংস করে ফেলতে লাগলো। কি ধ্বংস করে ফেলতে লাগলো? না, আমাদের পুরনো ভাবনা, পুরনো ধ্যান ধারণাকে ধ্বংস করে ফেলতে লাগলো। The more civilized man becomes, the more she plagues him with moral abnormalities. যত সভ্যতার ধারা এগোচ্ছে, তত মানুষের ভেতরে যেন নীতিগত abnormalities, অর্থাৎ অস্বাভাবিকতা, অতিরিক্ততা, কিসের? ভাইস অ্যান্ড ভার্চু, দোষ গুণ উভয়েরই, এবং দ্বন্দ্ব, কনফিউশন of the very types of vice and virtue, এগুলো যত বাড়ছে, the more he intellectualizes, the more he insists on rationality as his utmost goal, the more she becomes dissatisfied and clamors to him to develop rather his instincts and his intuitions. The more she strives after health and hygiene, the more she multiplies the insanities of mind and body. অর্থাৎ যত সভ্যতার দিকে এগোচ্ছে মানুষ, যত সভ্যতার দিকে ক্রমশ এগোচ্ছে, ততই তার ভেতরে নীতিগত সমস্যা চলে আসছে, ততই তার ভেতরে ঠিক ভুলের দ্বন্দ্ব চলে আসছে। যত সে যুক্তিকে একটা বিরাট কিছু বলে মনে করছে, ততই তার ভেতরে একটা যেন ডিসস্যাটিসফ্যাকশন, একটা যেন অসাফল্যের বোধ, নানান রকম ক্ল্যামার, শব্দ, এই সমস্ত আসছে। এবং ইনস্টিংক্টস অ্যান্ড ইনটুইশনস যত বাড়ছে, যত সে হেলথ অ্যান্ড হাইজিনের দিক থেকে এগোতে চাইছে, তত যেন তার ভেতরে ডিজিজেস অ্যান্ড ইনস্যানিটিজ অফ মাইন্ড অ্যান্ড বডি এগোচ্ছে। আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ এই বিষয়টি নিয়ে এরপরে আর একটু দীর্ঘ আলোচনা আছে, সেটাতে আমরা পরের দিন প্রবেশ করব। যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।